আর যাদের সমস্যা তারা ইউটিউবের ভিডিওগুলো দেখো, আমার মনে হয় প্রবলেম সলভ হবে। কে জানি বললা 12 নাম্বার, 12 নাম্বারের 2 নাম্বার ম্যাথ করানো হয়েছে। 2 নাম্বার ম্যাথ ইউটিউবে দেওয়া আছে, দেখো। আজকে আমরা টাইপ 2 করাবো, টাইপ 2। টাইপ 2 দেখা যায়। শোনো, টাইপ 2টা হচ্ছে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। যেখানে আমরা বলছিলাম কমন নিয়ম, কমন কমন বলতে যেটা বোঝায় আর কি, যে পরাবৃত্ত বলছিলাম, উপবৃত্ত বলছিলাম, অধিবৃত্ত হবে। মানে কোনো উপবৃত্তে যদি উপবৃত্তের উপকেন্দ্র যদি দেওয়া থাকে, উপকেন্দ্র কি দ্বারা প্রকাশ করা হয়? এস। আর নিয়ামক রেখার সমীকরণ যদি দেওয়া থাকে, নিয়ামক রেখার সমীকরণ এই দুইটা। আর উৎকেন্দ্রিকতা অর্থাৎ দেওয়া থাকলে, 3টা জিনিস দেওয়া থাকলে, তাহলে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আগেই পড়াইছিলাম। উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, পড়াবো। আর অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই 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 নিয়মটা 3টা চ্যাপ্টারে আছে, পরাবৃত্ত আছে, উপবৃত্ত আছে, অধিবৃত্ত আছে। এজন্য বলছি এটা কমন নিয়ম। এটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, পরীক্ষায় আসে। যদি 3টা যদি দেওয়া থাকে, কোনো উপবৃত্তের উপকেন্দ্র দেওয়া থাকে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া থাকে, যদি বলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হলে এসপি বাই পিএম ইকাল টু ই। পরাবৃত্তের সংজ্ঞা থেকে আমরা এটাই পাই। পরাবৃত্তের সংজ্ঞা থেকে কি পাই? এসপি বাই পিএম ইকাল টু কত? ই। এসপি ইকাল টু কত হবে? ই ইন্টু পিএম। এই ফর্মুলা ইউজ করলেই উপবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবো। উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। বুঝতে পারছো না বুঝো নাই? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। তার মানে আমার 3টা জিনিস দেখতে হবে। উপকেন্দ্র আছে কিনা দেখতে হবে, নিয়ামক রেখা আছে কিনা দেখতে হবে, উৎকেন্দ্রিকতা আছে কিনা দেখতে হবে। এই 3টা জিনিস দেওয়া থাকলে উপবৃত্তের সমীকরণ বের করার জন্য এসটি ইকাল টু ইন্টু পিএম এই সূত্র অ্যাপ্লাই করবো। যেমন দেখো 10 নম্বর ম্যাথ, 10 নম্বর অনেকগুলা ম্যাথ আছে, অনেকগুলা ম্যাথ। 10 নম্বর অনেকগুলা ম্যাথ। যেমন দেখো 10-এর 1, 10-এর 1 নাম্বার দেখো। দশের সবগুলো একই অঙ্ক, 10-এর 10টা ম্যাথ আছে, সবই কিন্তু একই রকম। দেখো দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখো। 10-এর 1 দেওয়া আছে, ফোকাস দেওয়া আছে, ফোকাস মানে উপকেন্দ্র দেওয়া আছে, উপবৃত্তের ফোকাস আর উপকেন্দ্র কিন্তু এক কথায়, উপকেন্দ্র সেম কথা। মানে এস দেওয়া আছে, এস এর মান কত? -2, 3। আর নিয়ামক রেখা এম জেড এম প্রাইমের সমীকরণ দেওয়া আছে x - y + 7, x - y + 7 = 0। আর দেওয়া আছে উৎকেন্দ্রিকতা,
ই দেওয়া আছে, এর মান দেওয়া আছে 1/√3। এই তিনটা জিনিস, আমরা যে তিনটা জিনিসের কথা বলছিলাম, এই তিনটা জিনিস দেওয়া আছে কিনা দেখো তো। জি স্যার আছে। জি দেওয়া স্যার, দেওয়া আছে। কারণ উপবৃত্তের চিত্রটা আঁকো, চিত্রটা আঁকা এমনি জরুরি। নর্মাল চিত্র আঁকো, অরিজিনাল চিত্র এখন দরকার নাই, নর্মালি আঁকো। এই যে কেন্দ্র আর উপকেন্দ্র আর উপবৃত্তের উপর একটা বিন্দু এসপি, এসপি ইকাল টু ইপিএম। এই যে চিত্র, দেখা যায়। জি স্যার, দেখা জি যায়। স্যার। এখন লেখো, মনে করি বা ধরি পি এক্স ওয়াই উপবৃত্তের উপর একটি বিন্দু, একটি বিন্দু। অতএব উপবৃত্তের সংজ্ঞা হতে, উপবৃত্তের সংজ্ঞা হতে এসপি ইকাল টু ই ইন্টু পিএম, এসপি ইকাল টু ইন্টু পিএম। এস তো দেওয়া আছে, এস হলো -2, 3। তাহলে এসপি মানে কি বলো তো? এসপি মানে কি? এস আর পি বিন্দু দূরত্ব, পি বিন্দু স্থানাঙ্ক হলো এক্স ওয়াই ধরছিলাম। এসপি মানে এস আর পি বিন্দু দূরত্ব, রুট ওভার বুঝ দ্বারা অন্তর, বুঝ কত এক্স, অন্তর মানে প্লাস, মাইনাস মানে প্লাস হয়ে গেল, এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকাল টু ইপিএম। ই এর মান তো কত? 1/√3। আর পিএম এর মান কত? পিএম পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব, পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কেমনে করি? সিদ্ধ করাও, সিদ্ধ করলে এক্স এর জায়গায় এক্সই বসবে, ডিভাইডেড বাই এক্স এর সহগ স্কোয়ার, ওয়াই সহগ স্কোয়ার। পরম মান তুলে দিয়ে আমরা প্লাস মাইনাস দিই। এখন ক্যালকুলেশন করলেই হয়ে যাব। একটু কমপ্লিট করছো? দেখো এস স্কোয়ার করলে কত হয়? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9। এটা হচ্ছে প্লাস মাইনাস √2 আর √3 √6, আর উপরে হলো এক্স মাইনাস ওয়াই প্লাস 7। এখন বর্গ করো, বর্গ করলে কত হয়? বর্গ করে, বর্গ করলে হয় নিচে এলো 6, প্লাস মাইনাস দুইটাই প্লাস হয়ে যাব, এক্স মাইনাস ওয়াই প্লাস 7 হোল স্কোয়ার। আর গুণ করলে 6x স্কোয়ার, 6y স্কোয়ার, 24x, 36y, 6 x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 49
প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca আর সব এক পাশে নিয়ে আসো। 5x² প্লাস 5y² প্লাস 2xy প্লাস 10x মাইনাস 22y প্লাস কত হয় দেখো, এই হলো আনসার উপবৃত্তের সমীকরণ। এই হলো উপবৃত্তের সমীকরণ। এই হলো উপবৃত্তের হ্যালো, সমীকরণ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নেট প্রবলেম ছিল, সেজন্য আমি অনেক দেরি করে ঢুকছি। এখন তো কিছু করার নেই। স্যার প্রেজেন্ট কি নিয়ে নিছেন? না, আচ্ছা স্যার। আচ্ছা শোনো, এইটুক তো বুঝছো সবাই? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। কোনো সমস্যা? এরকম ম্যাথ কি পরাবৃত্ত করি নাই? দেখো না, আর একটা অংশ আছে, বলছো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। উপকেন্দ্রিক লম্ব কাকে বলা হয়? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কেমনে নির্ণয় করবা? 2b² এ পাবো কোথায়? তাহলে আদর্শ আকার বানাইতে হবে। আদর্শ আকার বানাইতে গেলে তো অনেক কঠিন ব্যাপার। এর জন্য আমরা করি কি, উপকেন্দ্রিক লম্ব কোনটা আসলে, যে এটা না, এটা না, LL প্রাইম। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে LL প্রাইম। LL প্রাইম সমান সমান কত? 2 × SL। 2 × SL। SL সমান কত লেখা যায় সংজ্ঞা অনুযায়ী? দেখো উপবৃত্তের সংজ্ঞা থেকে SL বাই LM ইকাল টু কত? ই। SL এর মান কত? SL সমান সমান ই ইন্টু LM। LM সমান কত লেখা যায়? ই ইন্টু HZ। HZ ই এর মান তো দেওয়া আছে, এর মান কত দেওয়া ছিল? 1/√3। HZ মানে কি? HZ মানে কি? S বিন্দু থেকে নিয়ামক রেখার উপর কি দূরত্ব? SZ মানে S উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব। নিয়ামক রেখাটা কত ছিল দেখো, একশো টাকা -2 +3 +7 ডিভাইডেড বাই x²। তাহলে কত হয় দেখো, 1/√3। 7 3 10, 10 থেকে 2 গেলে 8, মানে 8/√6। 8/√6। এখন তাহলে কত হবে? SL এর মান কত পাইলাম তাহলে? 2 × 8/√6। 16/√6 এর মান কত দেখো তো, কত আসে?
স্যার 6.53। এটাই আনসার। আনসার তো দেওয়া আছে 4/√6। কি কারণে হইলো এরকম? এল প্রাইম মানে 2 ইন্টু এসএল। এসএল এর মান কত পেলাম? এসএল মানে ই ইন্টু এসজেড। ই এর মান কত দেওয়া ছিল? 1/√3। তাহলে এসজেড এর মান কত? এসজেড কত ছিল জানি? এটা বোধহয় ভুল লিখছি একটু। x minus y plus 7 minus 2 3 x minus y plus 7 -2 -3। -2 -3 হবে স্যার। minus 3 জি স্যার। minus 3 নাকি ঠিক নাই? দেখো তো ভালো করে দেখো। স্যার মানে x y তো এই কারণে -3 হবে। ওইটা হচ্ছে -2 আর 3। না আমি সেটা বলতেছিলাম। x minus y আচ্ছা -3 হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা মাইনাস না, তাহলে তাহলে 2 হবে। 2 2 দুগুণে তাহলে 2/√6, তার মানে 2 4/√6 হবে। এই হলো আনসার। বুঝতে পারছো? এই টাইপ 2 শেষ, এখন আসো টাইপ 3। স্যার একটা কথা বলার ছিল। বলেন। স্যার হ্যাঁ বলো। স্যার পূজা তো শুরু হয়ে গেছে স্যার, আমাদের কি কলেজ অফ দিবে না? হ্যাঁ 22 তারিখ থেকে বন্ধ, কালকে থেকে তো বন্ধ, নোটিশ পাবো আজকে। স্যার কতদিন বন্ধ দিতে পারে? 30 তারিখ। ও আচ্ছা ঠিক আছে স্যার। টাইপ 3, টাইপ 3 দেখো। একটু আগে আমরা যে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছিল, সেখানে কি কি দেওয়া ছিল? উপকেন্দ্র দেওয়া ছিল, নিয়ামক দেওয়া ছিল, উৎকেন্দ্রিকতা দেওয়া ছিল, এইগুলো দেওয়া ছিল। এখন এইগুলো যদি দেওয়া না থাকে, যদি কোনো উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, অন্য কোনো শর্ত থাকে, তাহলে উপবৃত্তের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি উপবৃত্তের আদর্শ সমীকরণটা কি? x² / x² / a² + y² + b² = 1। 1, এই তো, এটা আমরা জানি, কিন্তু এখানে কোন জিনিসটা তো আমরা জানি না, অজানা জিনিস কোনটা? কার মান বের করলে আমরা উপবৃত্তের সমীকরণটা বের করতে পারবো? বলো। এ এর মান আর বি এর মান যদি বের করতে পারো, তাহলে উপবৃত্তের সমীকরণটা বের করা যাবে। এখন এ আর বি কয়টা অজানা জিনিস? স্যার দুইটা। দুইটা। এই দুইটা জিনিসের মান নির্ণয় করতে গেলে অবশ্যই তোমাকে দুইটা শর্ত দেওয়া থাকবে। দুইটা শর্ত থেকে আমরা এ আর বি জি স্যার। এর মান আর বি এর মান বের করব, তাহলে আমরা উপবৃত্তের সমীকরণটা পাওয়া যাবে। ঠিক আছে? তবে এখানে একটা জিনিস লক্ষণীয়, অনেক সময় যে উপবৃত্তের উপকেন্দ্রটা কোন অক্ষের উপর অবস্থিত, মানে বৃহৎ অক্ষর এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ বরাবর, অনেক সময় দেখে স্পষ্ট বোঝা যায় যে উপকেন্দ্রটা, মনে করো উপকেন্দ্র দেওয়া থাকলো 20, তাহলে এটা দেখে বোঝা যায় না যে বৃহৎ অক্ষরটা কোন অক্ষ বরাবর অবস্থিত? বোঝা যায় না? জি স্যার, বোঝা যায়। কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর। স্যার এক্স অক্ষ বরাবর। অনেক সময় দেখতে পাবা যে এটা বোঝা যাচ্ছে না যে আসলে বৃহৎ অক্ষরটা কোন অক্ষ বরাবর। তখন লেখা থাকে যে উপবৃত্তের অক্ষদ্বয়কে স্থানাঙ্কের অক্ষ বরাবর বিবেচনা করে, এটা বলা থাকে। যদি বলা নাও থাকে, তখন আমাদের বুঝতে হবে যে সবসময় বৃহৎ অক্ষরটা এক্স অক্ষ বরাবরই ধরে নিব।
যদি বুঝার কোনো স্কোপ না থাকে, উপায় না থাকে। স্যার মানে কি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ এটা কি স্যার ডিরেক্টলি বলা থাকে না, অনেক সেটা সময় অনেক সময় বলা থাকবে না, আমাকে বের করতে হবে? অনেক সময় বলা বলা থাকে না, অনেক সময় বলা থাকে। যদি বলা নাও থাকে তাহলে ঠিক তোমাকে আছে, মনে মনে রাখতে হবে যে বৃহৎ অক্ষরে এক অক্ষ বরাবর অবস্থিত। জি স্যার বুঝছি। এই নিয়মে দেখো, এই নিয়মে কোন কোন অঙ্কগুলা, যেমন 1 নাম্বার দেখাও, এই নিয়মে টাইপ 3 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 8 9, 8 9 বাদ বাকি সবই আর কি, বাদ বাকি সবই এই নিয়ম। টোটাল এখানে 3টা নিয়ম, বুঝছো? কয়টা নিয়ম? 3টা। 3টা। এই 3টা নিয়ম আমরা ভালো করে পারলেই উপবৃত্ত কোনো পারা যায়। উপবৃত্ত পারলে অধিবৃত্ত এমনি একই 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 জিনিস, খালি দুই একটা নামের পরিবর্তন হয়। এই উদাহরণ আছে, অনেকগুলো অঙ্ক উদাহরণ আছে, যেমন দেখো উদাহরণ কত কত, উদাহরণ 6, এই নিয়মে উদাহরণ 6, উদাহরণ 5, উদাহরণ 4, উদাহরণ 4 5 6, 4 5 6, এই অঙ্কগুলা খুবই ইম্পর্টেন্ট টাইপ। এখন দেখো আমরা, তোমরাই বলো কোনটা করব। আচ্ছা আমরা 6, এখানে 6 নম্বর একটা ম্যাথ আছে, অনেক বোর্ডে আসছে। 6 নম্বর 2 নাম্বার 1 নাম্বার, তোমরা বলো কোনটা করব। আচ্ছা আমরা ফার্স্টে তাহলে এক সহজ দিয়েই করি, 5-এর 1 নাম্বারটা করি। 5-এর 1 দেখো, 5-এর 1 কি বলা আছে, উপবৃত্তের অক্ষদ্বয়কে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা বলা আছে, উপবৃত্তের অক্ষদ্বয়কে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। কি কি দেওয়া আছে? যার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। কিন্তু এই দুইটা জিনিস দেখে কি বোঝা যায় যে বৃহৎ অক্ষটা কোন অক্ষ বরাবর? উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই দেখে কি বোঝা যায় যে উপবৃত্তরা বৃহৎ অক্ষ কোন অক্ষ বরাবর অবস্থিত? তাহলে বোঝা যায় না। এই জন্য আমরা বলা আছে উপবৃত্তের অক্ষদ্বয়কে স্থানাঙ্কের অক্ষ বরাবর বিবেচনা করে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে বলা আছে। লেখো, মনে করি উপবৃত্তের সমীকরণ, মনে করি উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা দেওয়া আছে। এখানে আমরা কয়টা জিনিস বলছিলাম এখানে অজানা? 2টা জিনিস। দুইটা জিনিস, এ আর বি এর মান। তাহলে কয়টা শর্ত দেওয়া থাকবে? দেওয়া আছে শর্তগুলো কি 2টা। দেওয়া আছে? দেওয়া আছে কি কি? উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ই দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে? 1/3 দেওয়া আছে। এবং আরেকটা কি দেওয়া আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8। 8 দেওয়া আছে। এখানে কি আমরা বলা আছে না উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষ বরাবর অবস্থিত বলা আছে না? তাহলে ধরে বৃহৎ অক্ষটা তাহলে কোন অক্ষ বরাবর? বৃহৎ অক্ষ ধরলাম, বৃহৎ অক্ষটা এক্স অক্ষ বরাবর অবস্থিত বরাবর। কারণ কয় ধরনের সূত্র আছে? 2 ধরনের সূত্র। আমি কোনটা ইউজ করবো সেটা কিভাবে বুঝবা? এই জন্য আমরা বৃহৎ অক্ষটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। এখন আমরা এই দুইটা কন্ডিশন থেকে কি কি কন্ডিশন দেওয়া আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, বলো তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ফর্মুলা কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b square by a। 2b স্কয়ার, এর মান কত দেওয়া আছে? 8, তাই না? তাহলে 2b স্কয়ার ইকুয়াল টু কত লেখা যাবে? 8 এ। অতএব b স্কয়ার ইকুয়াল টু কত লেখা যায়? 4 এ। সমীকরণ 2, b স্কয়ারের মান কত পাইলাম? 4 এ। তাড়াতাড়ি করো, টাইম নাই। আরেকটা কন্ডিশন কি দেওয়া আছে?
আরেকটা গণিত দেওয়া আছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতার ফর্মুলা কি বলো? উৎকেন্দ্রিকতা স্কয়ার ইকুয়াল টু কত? root over a square minus b square by a square. আমি স্কয়ার দিছি একবারে, তাহলে তো রুট ওভার দেওয়া জি লাগবে স্যার, না। root হবে না। 1/3 হোল স্কয়ার। এ স্কয়ারের মান কত দাও? এ স্কয়ারের মান দেখো, এ স্কয়ার তো স্কয়ার, আর বি স্কয়ারের মান কত? বি স্কয়ার মান 4 এ, ঠিক আছে? বি স্কয়ারের মান কত দেখো? 4 এ। এখন আর গুণ করো। আর গুণ করলে দেখো কত হয়? 1/9 এ স্কয়ার মাইনাস 4 এ বাই এ স্কয়ার। 9 এ স্কয়ার মাইনাস 36 এ ইকুয়াল টু এ স্কয়ার। তাহলে 8 এ স্কয়ার মাইনাস 36 এ ইকুয়াল টু 0। 4 এ কমন নিলাম, 2 এ মাইনাস কত? 9 ইকুয়াল টু 0। তাহলে 4 এ নট ইকুয়াল টু 0, তাহলে অতএব 2 এ মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এর মান কত হবে? 9/2। এ স্কয়ারের মান কত হবে? 81/4। তাহলে আমরা এ স্কয়ারের মান পেয়ে, এর মান পেয়ে গেছি। এর মান কোথায় বসাবো এখন? দুই নং সমীকরণে। হ্যাঁ, এর মান 2 2 নং নং এ, সমীকরণে। 2 নং এ বসাও, তাহলে বি স্কয়ারের মান পাবা। মানে এ স্কয়ারের মান 2 নং এ বসাও। এ স্কয়ারের মান 2 নং এ বসাও। এ স্কয়ারের মান 2 নং এ বসাই। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু এ, এর মান কত পাইছি? 9/2, তার মানে কত? 18। তাহলে এ স্কয়ারও পেয়ে গেলাম, বি স্কয়ারও পেয়ে গেলাম। এ স্কয়ার বি স্কয়ার মান কোথায় বসাবো? এ স্কয়ার ও বি স্কয়ারের মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। তাহলে উপবৃত্ত সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার 81/4 y স্কয়ার বাই বি স্কয়ার, বি স্কয়ার 18 ইকুয়াল টু 1। তাহলে হয় 4x স্কয়ার বাই 81 প্লাস y স্কয়ার বাই 18 ইকুয়াল টু 1। এর আনসার। বুঝেছো? জি স্যার। কোনো সমস্যা? না স্যার। স্যার নাই সমস্যা। তাহলে কোন কি কঠিন লাগলো না সহজ লাগলো? পরাবৃত্ত উপবৃত্ত পড়লা যে। অনেক সোজা স্যার। না, পরাবৃত্ত সহজ না উপবৃত্ত সহজ, কোনটা বলো? বলতে পারতেছো না কোনটা সহজ? স্যার ওইটা আগেরটা বেশি সহজ, এখানে সূত্র বেশি। হ্যাঁ বেটা, ওটার চেয়ে এটা সহজ, ওটা তো কঠিন আছে। না স্যার ওইটাই বেশি সহজ। দুইটাই সহজ এক কথায়। পরাবৃত্তের চেয়ে উপবৃত্ত সহজ। পরাবৃত্তের মধ্যে আটকে যাবা, উপবৃত্তের মধ্যে আটকে আর কোনো। স্যার আপনি জানলে জিজ্ঞাসা করলেন কেন? না, আমি তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। এখানে সূত্র কয়টা কয়টা সূত্র, কিন্তু সবই তো একই রকম সূত্র। সূত্র বেশি লাগে কি ম্যাথ কঠিন হয়? আচ্ছা, আমাদের মনে হয় টাইম শেষ, নাকি আর 2 মিনিট আছে? আর কোনটা 4 করবো মিনিট বলো? স্যার, হ্যাঁ, 4 মিনিট বাকি এখন। কোনটা করবো বলো, আরেকটা করাই।
তো 6-1 নাম্বারটা দেখো, 6-1। ছয়ের এক বলছে দেখো, এক উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এবং এত বিন্দুতে অতিক্রমকারী উপবৃত্তের অক্ষ দুইটি স্থানাঙ্কের অক্ষবরে অবস্থিত, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই 6 মনে করি উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ। শোনো, তোমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু এরকম বাংলা কথা কিছুই লাগবে না, চিত্র দিয়ে দিতে হবে, এরকম এরকম চিত্র দিয়ে দিবে। একটু একটু দেখা, এই যে যেমন দেখো, এটা উপবৃত্ত, এটা নিয়ামক রেখা, এটা মনে করে এসপি, এটা হলো পিএম। একটু খেয়াল করো, মনে করো যে একটা এই বিন্দুটা দেওয়া আছে, একটা বিন্দু মনে করো, এসপির মান কত? এসপির মান হলো, এসপির মান হলো 4, আর পিএম এর মান দিলাম 5, আর পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 10/3√5, 10/3√5 এটা দেওয়া আছে। উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। বুঝছো? বলো তো এনে উৎকেন্দ্রিকতা কত? উৎকেন্দ্রিকতা আমরা কি SP/PM, SP/PM এর মান আমরা কত পাই? 4/5। তাহলে SP এর মান হলো 4 আর PM এর মান হলো 5, সরাসরি E এর মান কিন্তু 4/5। ওই রকম সরাসরি দেওয়া নেওয়া থাকতে পারে, ঘুরাই বেসায় দেওয়া থাকতে পারে। বুঝছো? ঘুরাই বেসায় দেওয়া থাকতে পারে, আবার সরাসরি দেওয়া থাকতে পারে। লেখো, মনে করি উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ x² প্লাস y² ইকুয়াল টু 1। তাহলে x² প্লাস y² তাহলে এখানে কোন জিনিস যেটা অজানা, এটা কত বিন্দু দিয়ে যায়? 1 নং উপবৃত্তটি